মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। গানটির সাথে আপনারা সবাই পরিচিত, আর অনেকেই জানেন এই গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কালের। কিন্তু খুব কম মানুষ জানেন এই অতুল প্রসাদ সেনের সমাধি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। উইকলি ট্রাভেলে স্বাগতম। এই পর্বে আমরা শ্রীপুর উপজেলার আরও অনেক ঐতিহাসিক স্থান ঘুরব, যার ইতিহাস শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সঙ্গেই থাকুন। অতুল প্রসাদ সেনের সমাধি হল শ্রীপুরের কাউরাইদ এলাকায়। এর জন্য আপনাকে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে আসতে হবে মাওনা ব্রিজ পার হয়ে জৈনা বাজার, ভাড়া 100 টাকা। এখান থেকে ফুটওভার ব্রিজ দিয়ে পার হয়ে পূর্ব দিকে রাস্তা দিয়ে সিএনজিতে যেতে হবে কাউরাইদ, ভাড়া জনপ্রতি 50 টাকা। সিএনজি এখানে নামিয়ে দিবে। আমরা এই পশ্চিম দিক দিয়ে এসেছি, পূর্ব দিকের রাস্তা যায় রেল স্টেশনের দিকে, আর বাম পাশের এই বাউন্ডারি ওয়ালের ভেতরে হলো আমাদের গন্তব্য। সামনের দরজা বন্ধ, তাই উত্তরের এই রাস্তা দিয়ে ঢুকব। সোজা এটি হলো ভূমি অফিস, আর ডান পাশে হলো পুরানো ঐতিহাসিক কাচারি বাড়ি। অতুল প্রসাদ সেনের নানা কালীনারায়ণ গুপ্ত বর্তমান নরসিংদী জেলার সদর থানার ভাটপাড়ার জমিদার এবং স্থানীয় ব্রাহ্ম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কাউরাইদে এটি তার কাচারি বাড়ি, যা কবি অতুল প্রসাদ সেনের বাল্য স্মৃতি বিজড়িত একটি স্থান। 1903 সালে কালীনারায়ণ গুপ্ত মারা যান। এই বাড়ি অনেক পরে দীর্ঘদিন ভূমি অফিস ব্যবহার করেছিল, কিন্তু এটা ব্যবহারের অযোগ্য হওয়ায় পাশেই আরেকটি ভবন তৈরি করে নেয়। কাচারি বাড়ির পূর্ব পাশেই তৈরি করা হয়েছিল ব্রাহ্ম মন্দির। কালীনারায়ণ গুপ্তের ছেলে এবং অতুল প্রসাদ সেনের মামা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত, সংক্ষেপে কেজি গুপ্ত, ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসের 6ষ্ঠ ভারতীয় সদস্য, একজন ব্যারিস্টার অ্যাট ল, যার জন্ম 1851 সালের 28শে ফেব্রুয়ারি। 1869 সালের 5ই ডিসেম্বর তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। তিনি এবং তার পিতা কালীনারায়ণ গুপ্ত 1893 সালে নিজ জমিদারি কাউরাইদে এই ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম মন্দিরের দক্ষিণ পাশেই তৈরি করা হয়েছে তাদের পারিবারিক সমাধিস্থান। এখানে বেশ কয়েকটি সমাধি আছে, তার মধ্যে অতুল প্রসাদ সেনের নাম আমরা অনেকেই জানি। সবাই বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করলেও তাদের চিতাভস্য কাউরাইদের এই ব্রাহ্ম মন্দিরে সমাহিত করা হয়। অতুল প্রসাদ 1871 সালের 20শে অক্টোবর ঢাকায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ফরিদপুর জেলার। অতুল প্রসাদ ছিলেন একজন বাঙালি সুরকার, গীতিকার, গায়ক এবং একজন আইনজীবী। তিনি ছিলেন প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাকাছি সময়ের। 1890 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অতুল প্রসাদ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং একই বছরের নভেম্বর মাসে ল পড়ার জন্য ইংল্যান্ডে যান। ব্যারিস্টার হওয়ার পর তিনি 1894 সালে কলকাতা একটি ভাড়া বাসায় আসেন। 1897 সালের 5ই ফেব্রুয়ারি জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের এক সভায় অতুল প্রসাদ সেন এবং চিত্তরঞ্জন দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 1897 সালের 19শে ডিসেম্বর তিনি বাংলাদেশের রংপুর কোর্টে আইন পেশা শুরু করেন। 1900 সালে তিনি তার মামা কেজি গুপ্তের মেয়ে হেমকুসুমকে বিয়ে করেন। 1903 সাল থেকে অতুল প্রসাদ ইন্ডিয়ার লখনউয়ের বাঙালি ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1905 থেকে 11 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তাকে দেশাত্মবোধক গানের সৃষ্টিতে অনুপ্রাণিত করে। রচনা করেন মোদের গরব মোদের আশা সহ অনেক দেশাত্মবোধক গান। 1914 সালে জুন মাসে অতুল প্রসাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর রামগড় থেকে লখনউ ভ্রমণে আসেন। 1922 সালে প্রবাসী বাঙালিদের নিয়ে ইন্ডিয়ার বেনারসে সম্মেলন হয়, যার সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের একই সম্মেলনের জন্য কানপুর ও গোরখপুরে সভাপতিত্ব করেন অতুল প্রসাদ সেন। 1932 সালে কলকাতায় হিন্দুস্তান মিউজিয়াম জন্ম হয়। হিন্দুস্তান রেকর্ডসের ব্যানারে জুলাই মাসে প্রথম রেকর্ডে কণ্ঠ দেন রবীন্দ্রনাথ ঠাকুর, তবু মনে রেখো গিয়েছিলেন। দ্বিতীয় রেকর্ডটিতে অতুল প্রসাদ সেনের গাওয়া দুটি গান ছিল, মিছে তুই ভাবিস না মন আর জানি জানি তোমারে গো রঙ্গরানী, যা কবির কণ্ঠে রেকর্ড করা একমাত্র রেকর্ড। অতুল প্রসাদ সেন 212টি কবিতা লিখেছেন এবং কয়েকটি ছাড়া বেশিরভাগ কবিতাই গান হিসেবে ব্যবহার করা হয়েছে।
দুর্ভাগ্যবশত কোনো গানেই তারিখ ছিল না। 1934 সালের 17ই আগস্ট অতুল প্রসাদ সেন লখনউতে 63 বছর বয়সে মারা যান। চলুন আমরা নেক্সট গন্তব্যে যাত্রা শুরু করি। আমাদের নেক্সট গন্তব্য ওয়াদ্দা দিঘি। এর জন্য আমাদের বর্মি বাজার হয়ে যেতে হবে। আর বর্মি বাজার যাওয়ার লোকাল অটো যেখান থেকে ছেড়ে যায় সেখানেই যাচ্ছি। সেই সাথে কাউরাইদ এলাকাটাও দেখে নিতে পারবেন। আমরা বাম দিকে যাব, তার আগে সোজা চলুন একটু রেল স্টেশন ঘুরে আসি। রেল স্টেশনে দেখার কিছু নেই, কিন্তু এটা অনেক পুরনো স্টেশন। ঢাকা ও ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য 1885 সালে ঢাকা স্টেট রেলওয়ে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত 144 কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেল লাইন স্থাপন করা হয়। এই সময় এই লাইনের স্টেশন হিসেবে কাউরাইদ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। চলুন এই রেল লাইন ধরে এগিয়ে যাই। আমরা বামে এই রোড দিয়ে আসতে চেয়েছিলাম, এখন ডান দিকে যাব। রেল লাইনের উপরে বসেছে বাজার। এখান থেকে সিএনজি দিয়ে যেতে হবে বর্মি বাজার। ভাড়া জনপ্রতি 30 টাকা। যেতে যেতে দেখাই এখানে নদীর পাড়ে একটা সুন্দর রেস্টুরেন্ট, গাংচিল রেস্টুরেন্ট। আমরা এসে পড়েছি বর্মি বাজার। অনেক পুরানো একটা বাজার, কিন্তু দেখার কিছু নেই, তাই আমরা ট্যাংরা বাজারগামী অটোর দিকে যাচ্ছি। যেতে যেতে একটু বলি, 1590 সালে শীতলক্ষ্যা নদীর তীরে বর্মি বাজারের সৃষ্টি হয়। বলা হয় যে টোকনগরে বাংলার রাজধানী থাকার সময়ে বার্মার মগ জলদস্যু টোকনগর লুট করার জন্য শীতলক্ষ্যা নদী হয়ে যাচ্ছিল। মুঘল বাহিনী তাদের আটক ও বন্দী করে। তাদের যেখানে আটক করে রেখেছিল সেই স্থানের নাম বর্মি ও বাজারের নাম হয় বর্মি বাজার। এই বাজারকে এক সময়ে এশিয়ার সর্ববৃহৎ গ্রাম্য বাজার হিসেবে ধারণা করা হয়। বর্তমানে এই বাজারে প্রতি বুধবার হাট বসে। আজ বুধবার এসেই যখন পড়েছি, আপনাদের একটু হাট ঘুরে দেখাই। অনেক রকমের পণ্য এখানে বিক্রি করা হয়। পাখি, হাঁস, বসে গরুর হাটও।
আমরা বর্মি বাজার থেকে অটোতে যাব ট্যাংরা বাজার। দেখবেন অটোওয়ালা ট্যাংরা বলে ডাকছে। ভাড়া জনপ্রতি 20 টাকা। ট্যাংরা বাজার এসে এখান থেকে দক্ষিণে 10 টাকা দিয়ে যেতে হবে ওয়াদ্দা দিঘি। আমরা চলে এসেছি ওয়াদ্দা দিঘির উত্তর পশ্চিম কোণে। উত্তর পাশে একটা মসজিদ এবং একটা মাদ্রাসা রয়েছে। কোথাও বলা হয়েছে 8ম শতাব্দী, যদিও সঠিক নয়। কোথাও বলা হয়েছে 10ম শতাব্দীর 960 থেকে 990 সাল পর্যন্ত রাজা ইন্দ্রপাল ইন্দ্রপুর ও তার আশেপাশের এলাকা নিয়ে স্বাধীন রাজ্য গঠন করে। তার পুত্র আদিত্যপাল কোচ রাজাকে প্রতিহত করার জন্য শ্রীপুরে একই স্থানে একটি সেনা ছাউনি স্থাপন করে এবং 32 বিঘার একটি বড় দিঘি খনন করেন। এই দিঘি আদিত্যপালের দিঘি নামে পরিচিত ছিল, যা বর্তমানে ওয়াদ্দার দিঘি নামে পরিচিত। বলা হয় যে আদিত্যপালের পুত্র রাজা শ্রীপালের নাম অনুসারে শ্রীপুরের নামকরণ করা হয়। চলুন আমরা দিঘির পূর্ব পাশে যাই। পূর্ব পাশে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠ। আর এক কোনায় দেখুন একটি রেস্টুরেন্ট রয়েছে। এটা হলো ঈদগাহ মাঠের ঘাট। দক্ষিণে একটা হিন্দু মঠ আছে, চলুন দেখে আসি। পুকুরের দক্ষিণ পারে রয়েছে প্রায় 5 শতাধিক বছর আগে নির্মিত মঠ বা সমাধিস্থল, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রভাবশালী হিন্দু সম্প্রদায়ের লোকদের সমাহিত করা হতো বলে জানা যায়। জানা যায় 1990 সালে আদিত্যপালের দিঘির পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে গুচ্ছগ্রাম। আমরা পুকুরের দক্ষিণ পশ্চিম কোণা দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের নেক্সট পয়েন্ট বড় দিঘি।
কর্ণপুর। এই জন্য আমরা এখান থেকে অটোতে যাব উপজেলা মোড়, ভাড়া জনপ্রতি 10 টাকা। এই হলো শ্রীপুর উপজেলা মোড়। এই পশ্চিম রোড দিয়ে এসেছি, দক্ষিণের এই রোড যায় মাস্টার বাড়ি, পূর্বের রাস্তায় পৌরসভা অফিস আছে, আর উত্তরের রাস্তা যায় বর্মি বাজারের দিকে। আমরা এই পূর্ব দিক দিয়ে অটোতে যাব কর্ণপুর। এখান থেকে প্রথমে যেতে হবে রেল লাইন, অটো ভাড়া 10 টাকা, যদিও হেঁটে যাওয়া যায়। সেখান থেকে দিঘি পর্যন্ত 20 টাকা। আমরা আসলাম বড় দিঘির উত্তর পশ্চিম কোণে, এখান থেকে একটু হেঁটে ভিতরে যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি পুকুরের উত্তর প্রান্তে। দেখুন কি বিশাল পুকুর। বলা হয় যে 1045 সালে রাজা শ্রীপালের পুত্র কর্ণপাল একটি প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদের ঠিক পূর্ব পাশে স্ত্রীকে খুশি করার জন্য এই বিশাল দিঘিটি খনন করেছিলেন। বর্তমান গোসিঙ্গা ইউনিয়নে তার নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় কর্ণপুর। দিঘির উত্তর পারে যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনের জমি স্থানীয় গুচ্ছ গ্রামের 33 সদস্যের মধ্যে প্রত্যেককে 17% হিসেবে জমি বিতরণ করা হয়েছে। আর দিঘির ওই পারে অর্থাৎ দক্ষিণ পাশেই 1 বিঘা জমিতে রয়েছে গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে দিঘির আয়তন দাঁড়িয়েছে প্রায় 80 বিঘা। চলুন গুচ্ছগ্রামগুলোর একটিতে ঘুরি। যদিও এখানে পাকা বাড়ি, কিন্তু প্রথমে করে দেওয়া হয়েছিল মাটির বাড়ি। প্রথম করে দেয়া মাটির বাড়িগুলোর মধ্যে ওই যে একটি দেখতে পাচ্ছেন, যা এখনো রয়েছে। পশ্চিমে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পাশেই পুরানো মাটির বাড়ির সাথে আধুনিক বাড়ি, নাম আকন বাড়ি। প্রায় 200 বছর আগে 2 ভাই এখানে একটি বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। আকন পরিবারের একজন আমাকে নিয়ে গেল যেখানে ছিল প্রাসাদ। প্রাসাদ যেখানে ছিল তার সামনে পরে নির্মিত হয়েছে ঈদগাহ। এর পেছনেই ছিল প্রাসাদ, যদিও এখন কিছুই নেই। আগে মাটির নিচে চাপা পড়ে থাকা ইটের স্তূপ ছিল। আকন সাহেব বললেন তিনি ছোট থাকতেই দেখেছেন তখনকার প্রভাবশালীরা এগুলো তুলে নিয়ে গেছে নিজেদের প্রয়োজনে। পুরানা পাথর টাথর আছে না, যখন আর নামান চলে গেছি। তারুমুলার এই সময় চেয়ারম্যান আছেন অনেক আগে, আমি এ সময় শুরু এই বেড়া ইট নিয়েছেন এই বিল্ডিং এমন দেখা গেছে না, এমন মনে হয় না যে এমন জায়গা নিচে মাটি খুঁজা ইট নিয়েছেন বেড়া বেড়া মোড় তুলেছেন চেয়ারম্যান, মোড় তুলে শ্রীপুর বাড়ি
শ্রীপুরের বাজার লগই কালমুলের বাড়ি এনতে নাই যা বাড়ি হচ্ছেন পরে দেখাইছে রাত করে এমন ফাঁড়া সাইডে দিত পরে ফাঁড়া সাইডে দিছে ওরা বেড়া বাঁচছে অনেক ইট নিচ্ছেন ইট তুললে মাল সামানা আসেন এতে সব গেছি গিয়া এক সময় এতে হাজুরে মাল আসেন এতে সব গেছি গা এতে গলন ভেঙ্গা মজুর লাগিয়া নামাজ ঈদগাহ সামনে ডাকলাটা হইলে যেমন একটু বালা। ঘাটটি ঈদগাহ মাঠের মুসল্লিদের অজু করার জন্য করা হয়েছিল, যদিও এর অবস্থাও ভালো নয়। বড় দিঘি নামে পরিচিত হলেও মূলত স্থানীয়দের কেউ কেউ জোড়া দিঘি হিসেবে জানেন। বলা হয় যে কর্ণপালের 2 স্ত্রী থাকার কারণে দিঘিটির মাঝখানে পূর্ব পশ্চিমে একটি দেয়াল দেওয়া হয়েছিল, যা এখনও রয়েছে। শীতে পুকুরের পানি কমে গেলে কিছুটা দেখাও যায়। ইতিহাস হোক আর ঈদগার জন্যই হোক, এখানে একটি পাকা ঘাট নির্মাণ করা উচিত, যাতে মুসল্লিরা সহজে এখানে উজু করতে পারেন। রাজা কর্ণপালের বিশাল বাড়ি ছিল, যা মাটির নিচে এখনও রয়েছে। স্থানটি খনন ও সংরক্ষণের ব্যবস্থা করলে উন্মোচিত হবে হাজার বছরের ইতিহাস। স্থানটি হয়ে উঠবে পর্যটনের দর্শনীয় স্থান। এখন আমরা আবার উপজেলা মোড়ে আসলাম। শ্রীপুর পৌরসভার ভিতরে একটু দেখাই। পূর্বের রাস্তায় পৌরসভা অফিস আছে। এখানে খুব সুন্দর কাঁঠালের ভাস্কর্য রয়েছে, 4টি কাঁঠাল। এর দক্ষিণেই আছে বাঁধানো ঘাট, চমৎকার করে করা। হাঁটতে হাঁটতে শ্রীপুরের আরো কিছু কথা বলি। দিল্লির সম্রাট শেরশাহ 1540 থেকে 1545 পর্যন্ত ভারত দখল করে তার রাজ্য সরকারে বিভক্ত করেন। মুঘল আমলে প্রত্যেক সরকারকে আবার পরগনায় বিভক্ত করেন। এই এলাকা তখন ভাওয়াল পরগনা নামেই রাখা হয়। সেই অঞ্চলটি ছিল বর্তমানের ময়মনসিংহ, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার 600 বর্গমাইল এলাকা জুড়ে। শ্রীপুর ভাওয়াল পরগনার অন্তর্ভুক্ত এলাকা। 1880 সালে কাপাসিয়া থানা স্থাপন করা হয়। 1948 সালে কাপাসিয়া উপজেলা হয়। তখন শ্রীপুর কাপাসিয়ার এলাকা ছিল। 1983 সালে শ্রীপুরকে উপজেলা করা হয়। 1984 সালে ঢাকা জেলা থেকে পৃথক হয়ে গাজীপুর জেলা সৃষ্টি হলে শ্রীপুর অঞ্চল এই জেলার অন্তর্ভুক্ত হয়। এখন আমাদের নেক্সট গন্তব্য শ্রীপুরে একটি সুন্দর মসজিদ দেখতে যাব। এই জন্য আমরা শ্রীপুর চৌরাস্তা থেকে পশ্চিমে যাব মাওনা চৌরাস্তাগামী রোডে। অটোওয়ালাকে বললেই হবে বড় মসজিদ। অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। মসজিদটি 2016 সালে তৈরি করা হয়েছিল। দোতলায় মসজিদটিতে রয়েছে আধুনিক কারুকাজ।
এবার আমাদের নেক্সট পয়েন্ট একটি পার্ক, সাবা গার্ডেন। মসজিদ থেকে মাওনা চৌরাস্তা অটো দিয়ে জনপ্রতি 10 টাকা। এরপর মিনি বাসে করে বাগের বাজার, ভাড়া জনপ্রতি 10 টাকা। এখানে এসে একটা রিক্সা বা অটো ভাড়া করতে হবে, বলতে হবে সাবা গার্ডেন, ভাড়া জনপ্রতি 20 টাকা। রিক্সা সরাসরি পূর্বের রাস্তায় ঢুকবে না, মেইন রোড ধরে ঢাকার দিকে বা দক্ষিণ দিকে একটু এগিয়ে পূর্বের রাস্তায় ঢুকবে। আমরা এই রোড দিয়ে এসেছি, এই হলো পার্ক। এর টিকিট প্রাইস 100 টাকা। পার্কটি বেশ বড় এবং সুন্দর, কিন্তু তৈরি করার পর এর কোনো রিপেয়ার করা হয়নি, যা ভেঙে গেছে তা ভাঙাই আছে। বৃষ্টিতে ওয়াকওয়ে পিচ্ছিল থাকে, তাই সাবধান। বাম পাশে একটা পুকুর ছাড়া আর কিছু নেই। আমরা ডান পাশ দিয়ে শুরু করব। ডান দিকে একটা দোকান, কিনে খেতে পারবেন। সোজা বেশ বড় পুকুর। আমরা ডান দিকে দেখি কি আছে। বাম পাশে আরেকটি পুকুর, শুধু পুকুর আর পুকুর। ডান পাশে চমৎকার বসার প্লেস। এদিকে আরো একটা পুকুর। আপনারা যে কোনো জায়গায় বসতে পারবেন। কাপলদের জন্য বেশ ভালো একটা পার্ক। একটা সুন্দর টিনের ঘর, কিন্তু এই পার্কে থাকার ব্যবস্থা নেই। এটা একটা স্টেজ, পার্টি করার জন্য। পুকুরের পাশে এই ঘরের ছাদে একটু উঠি। আড্ডা দেওয়ার আরেক সুন্দর জায়গা। এখানে আরো একটা দোতলায় আড্ডা দেওয়ার প্লেস আছে। এইদিকে একটা মাঠ, মাঠের ওই পাশে কিছু মূর্তি আর বসার প্লেস। এখানে একটি ট্রি হাউস, কিন্তু সিঁড়ি ভাঙা। এখানে কিছু বাচ্চাদের খেলার আইটেম আছে।
বাম পাশে আরও একটি বিশাল মাঠ, শেষ কোনায় একটি ট্রি হাউস আছে। মাঠের অপোজিটে একটা ব্রিজ, কিন্তু ভাঙা। ব্রিজের পেছনে একটা পুকুর। পুকুরের উপর বসার সুন্দর জায়গা, কিন্তু যাওয়ার রাস্তা ভাঙা। ডান পাশে একটা ছাউনি, সম্ভবত ওই ঘোড়া এখানে থাকে। সবুজ মাঠে ঘোড়াটির খুব সুন্দর ভিউ। এখানেও একটা পুকুর, তার উপর সুন্দর একটা ঘর। বাম পাশে পুকুরটার উপরে একটা ব্রিজ। আমরা এখন ব্যাক করব। চেষ্টা করেছি শ্রীপুরের অনেকগুলো ঐতিহাসিক প্লেস দেখানোর, সাথে একটা মসজিদ ও একটা পার্ক। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। ভিডিও কেমন লেগেছে, কি করলে আরও ভালো হতো তা কমেন্টে জানাবেন। নেক্সট পর্বে আমরা এখান থেকে আপনাদের নিয়ে যাব শ্রীপুর উপজেলার সুপরিচিত টুরিস্ট স্পট সাফারি পার্ক। সে পর্যন্ত ভালো থাকবেন।